2005 সালের 28শে ডিসেম্বর, বছর শেষের ঠিক প্রাককালে পশ্চিম ত্রিপুরার খোয়াই মহকুমার পানবাড়ি এলাকা। শীতের রাত, কুয়াশা ঘিরে ধরেছে গ্রামটিকে। মানুষজন তখন রাতে খাবার সেরে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কেউ বা লেপ কাঁথা মুড়ি দিয়ে বসে আছে উনুনের পাশে। বছরের শেষ কটা দিন স্বাভাবিকভাবে একটা শান্ত নিরুপদ্রব আবহ চলছে, কিন্তু সেই শান্তিপূর্ণ অবস্থায় সেই শান্তিকে চূর্ণ করে মুহূর্তের মধ্যেই একটা ঘটনা ঘটে। অজ্ঞাত পরিচয় সশস্ত্র জঙ্গিরা গ্রামে প্রবেশ করে আর তাদের গুলিতে থেমে যায় 4টি প্রাণ। বছরের শেষ দিনগুলিতেই রেহাই পায়নি পানবাড়ির শান্ত জনপদ। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের পর্বে আমরা তুলে ধরার চেষ্টা করব এই ঘটনা, যে ঘটনা পানবাড়ির শীতের এক রাতে অজ্ঞাত পরিচয় জঙ্গিরা কেড়ে নিয়েছিল 4টি তাজা প্রাণ। পটভূমি আলোচনা করতে হবে, আর এই ঘটনাগুলি আমাদের জানতে হবে। এই ঘটনাগুলি কেন হয়েছে সেটা আমাদের অনুধাবন করতে হবে। 2005 সালে সহিংসতার একটু ভিন্ন চেহারা। 2005 সাল নাগাদ ত্রিপুরা সশস্ত্র সংঘাতের ছবিটা কিছুটা বদলাতে শুরু করলেও 1998 থেকে 2002 সালের তুলনায় সেটা হয়তো কিছু কম ছিল। নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযান, সীমান্তে কড়াকড়ি এবং একের পর এক জঙ্গির আত্মসমর্পণের ফলে এনএলএফটি এবং এটিটিএফ এর সাংগঠনিক শক্তি অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছিল। তবে সংঘাত তখনও পর্যন্ত থেমে যায়নি, বরং বিক্ষিপ্ত ছোট আকারের কিন্তু তীব্র হামলার ধারা অব্যাহত ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। 2005 সালের একই মাসে 21শে নভেম্বর ধলাই জেলার চন্দ্রকান্ত পাড়ায় এনএলএফটির অ্যাম্বুশে একজন বেসামরিক এবং 3জন বিএসএফ জওয়ান নিহত হয়েছিলেন। 25শে সেপ্টেম্বর দেবনাথ পাড়ায় 8 জন নিরস্ত্র বাঙালি গ্রামবাসী প্রাণ হারান। তাদের মধ্যে 4 জন নারী এবং 2 জন শিশু ছিল। এই ধারাবাহিকতাতেই ঘটে পানবাড়ির ঘটনা, প্রমাণ করে যে সংগঠনগুলির শক্তি কমলেও বিক্ষিপ্ত সহিংসতার ঝুঁকি তখনও রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে বাস্তব ছিল। 28শে ডিসেম্বর 2005 সালের সেই রাত, খোয়াই মহকুমার পানবাড়ি এলাকায় সেই রাতে অজ্ঞাত পরিচয় সশস্ত্র জঙ্গিরা হানা দেয়। হামলাকারীদের নির্দিষ্ট পরিচয় বা কোনো সংগঠনের প্রকাশ্য দায় স্বীকার তখনকার রেকর্ডে স্পষ্টভাবে নথিভুক্ত হয়নি, কিন্তু এই হামলায় যে এটিটিএফ এবং এনএলএফটি এরা প্রত্যক্ষভাবে দায়ী ছিল এই ক্ষেত্রে কারোর সন্দেহ ছিল না, যা সেই সময়ের একটি বাস্তবতাও তুলে ধরে, যেখানে একাধিক ছোট বিভক্ত জঙ্গি উপদল বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল এবং প্রতিটি হামলায় দায় তাৎক্ষণিকভাবে স্পষ্টভাবে তারা নিত না। এই হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান 4 জন বেসামরিক নাগরিক। বছরের শেষ দিনগুলিতে ঘটা এই ঘটনা এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দেয়, বিশেষত যখন মানুষ ভাবতে শুরু করে যে রাজ্যে ধীরে ধীরে শান্তি ফিরে আসছে। প্রশ্ন হচ্ছে, কেন এই হামলা? 2005 সালের জঙ্গি সংগঠনগুলির সাংগঠনিক কাঠামো অনেকটাই দুর্বল হয়ে পড়তে শুরু করে, ফলে বড় আকারের সমন্বিত হামলার বদলে ছোট ছোট বিক্ষিপ্ত হামলা সংখ্যায় বাড়তে থাকে। এই ধরনের হামলার পেছনে প্রায়ই থাকতো স্থানীয় পর্যায়ের চাঁদাবাজি, প্রত্যাখ্যানের প্রতিশোধ, নয়তো অবশিষ্ট ক্যাডারদের নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণের চেষ্টা, বাঙালি বিদ্বেষ, আর এটাই দেখানো যে সাংগঠনিক শক্তি কমলেও তারা এখনো সক্রিয় আছে। পানবাড়ির ঘটনা একদিক থেকে গুরুত্বপূর্ণ একটি বার্তা বহন করে। এটি দেখায় যে 2000 থেকে 2002 সালের ভয়াবহতম পর্যায়ে পেরিয়ে যাওয়ার পরও ত্রিপুরার শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া ছিল ধীর, ধাপে ধাপে। কোনো আকস্মিক ঘটনা নয়,
2004-5 সাল জুড়ে একের পর এক জঙ্গি আত্মসমর্পণ করলেও অবশিষ্ট সক্রিয় উপদলগুলির হাতে তখনও প্রাণ হারায় নিরপরাধ মানুষ। এই হামলার জন্য দায়ী নির্দিষ্ট সংগঠনের নাম তৎকালীন রেকর্ডে স্পষ্টভাবে চিহ্নিত হয়নি, কিন্তু 80, 90 এবং 2000 এই 3 দশকে যে পরিমাণ নাশকতা ত্রিপুরাতে হয়েছিল, এর সবটি নাশকতার পেছনে দায়ী ছিল এনএলএফটি এবং এটিটিএফ। অজ্ঞাত পরিচয় জঙ্গি বলা হয়, কিন্তু বস্তুতপক্ষে এরাই ছিল জ্ঞাত পরিচয়, কারণ আমাদের জানা হয়ে গিয়েছিল ত্রিপুরার প্রত্যেকটি সশস্ত্র জঙ্গি হামলা এবং বাঙালি বিদ্বেষের পেছনে দুইটাই সংগঠন রয়েছে, একটা হচ্ছে এনএলএফটি আর একটা হচ্ছে এটিটিএফ। হিসাবে নথিভুক্ত করা হয় যে অজ্ঞাত পরিচয়, কিন্তু আমাদের জানতে বাকি ছিল না এরা অবশ্যই ছিল জ্ঞাত পরিচয়। পানবাড়ির ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, দীর্ঘমেয়াদী সশস্ত্র সংঘাতের ক্ষত সারতে সময় লাগে। একটি রাজ্যের শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া কোনো একরৈখিক পথ নয়, এতে থাকে বহু চড়াই উতরাই, আর প্রতিটি বিক্ষিপ্ত হামলাও ছিনিয়ে নিতে পারে নিরপরাধ প্রাণ। এমনকি যখন বৃহত্তর পরিস্থিতির উন্নতির দিকে এগোচ্ছিল, তখনও 4টি তরতাজা প্রাণ কেড়ে নিল এই জঙ্গি সংগঠনগুলি। পানবাড়ির সেই ডিসেম্বরের রাত মনে করিয়ে দেয়, শান্তির পথ কখনো সরল রৈখিক হয় না। প্রতিটি ধাপেই থাকে ঝুঁকি, থাকে অনিশ্চয়তা। যে 4টি প্রাণ সেই রাতে হারিয়ে গিয়েছিল, তাদের স্মৃতি আজও বেঁচে আছে সেই এলাকার মানুষের মনে। এই ইতিহাস আমাদের শেখায়, শান্তি কোনো একদিনে আসে না, এটা আসে ধীরে ধীরে বহু আত্মত্যাগের বিনিময়ে। এই সত্য ইতিহাস জানা এবং ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। ত্রিপুরার বাঙালি রক্ত দীর্ঘ ক্ষরণের ফলে এই শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। কেন এই সাম্প্রদায়িকতাবাদ, কেন এই জাতি বিদ্বেষ, কেন এই সশস্ত্রতা, আর কেন এই নৃশংসতা? এই দীর্ঘ নৃশংসতার পর যখন রাজ্যে শান্তির বাতাবরণ তৈরি হচ্ছে, তখন একটা বিচ্ছিন্ন গোষ্ঠী, যারা পূর্ববর্তী সময়ে সশস্ত্র গোষ্ঠীর সংগঠনের নেতৃত্বে ছিল, আজ তারা রাজনৈতিক ছত্রছায়ায় নিজেদেরকে শ্বেত সন্ত্রাসের প্রভু করে রাজ্যের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছে। তাদের কখনো দাবি পৃথক রাজ্যের, কখনো তারা স্বাধীনতার নামে কালো দিবস পালন করে, কখনো তাদের বিদেশি ভাষার প্রেম, কখনো তাদের বাঙালি ভাষার বাংলা ভাষার বিদ্বেষ, আর কখনো তাদের বাঙালি বিদ্বেষ। এই যখন চরিত্র, তখন ত্রিপুরার জনগণ হিসাবে 80-র দশক, 90-এর দশক, বিশেষ করে 1947-এর পর থেকে এখন পর্যন্ত যে পরিমাণ জাতিবিদ্বেষের ঘটনাগুলি ঘটছে, চলছে, সেগুলি অনুধাবন করা অবশ্যই প্রয়োজন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।